আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির দ্বন্দ্বে স্থবির বিদ্যুৎ সেবা কার্যক্রম, শিল্প উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা জ্বালানি বিশেষজ্ঞদের। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ সহ্য করবে না, হুঁশিয়ারি জয়নাল আবেদিন ফারুকের। নিত্য পণ্যকে সাধারণ মানুষের নাগালে আনার তাগিদ। নাগালের বাইরে চলে যাচ্ছে মাছ, মাংস ও চালের দাম। সরবরাহ কম থাকার অজুহাতে সয়াবিন তেলের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। দ্রুত সমাধান করে এই খাতকে শক্তিশালী করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা জ্বালানি বিশেষজ্ঞদের। বুয়েটের সাবেক অধ্যাপক ড ইজাজ হোসেন বলেন, দেশের ৮০% শিল্প কারখানা পল্লী বিদ্যুতের উপর নির্ভরশীল। নবায়নযোগ্য বিদ্যুৎ ও তাদের আওতায় পড়ে। শহরে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে সরকার যতটা যত্নশীল, মফস্বলের ব্যাপারে ততটা নন বলে মনে করেন জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ। বেশিরভাগ শিল্প এখন শহরের কেন্দ্রিক না, তারা শহরের বাইরে, এরা আরবির উপরে নির্ভর করে এবং তারা আমাকে বলেছে আরবির এই অবস্থায় বাংলাদেশের শিল্পের উন্নতি হবে না। আরেকটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেইটার করার জন্য আরবিকেই প্রয়োজন, কারণ রিনিউয়েবল এনার্জি তো শহরে হবে না, এটা গ্রামেই হবে। সো আমরা যে স্মার্ট গ্রিডের কথা বলছি, আমরা যেসব নবায়নযোগ্য উন্নতি বলছি, এটা আরবিকেই করতে হবে। আমি মনে করি আরবির এখন যে প্রেজেন্ট যে স্ট্রাকচার আছে এটাতে হবে না, এদেরকে ঢেলে সাজিয়ে নতুন করে এদেরকে শক্তিশালী করে আমাদের দেশের বিদ্যুতের উন্নয়ন করতে হবে। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা দেশের জনগণ গ্রহণ করবে না, তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, জন আকাঙ্ক্ষা অনুযায়ী এটি চলতেই থাকবে। নিত্য পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে আবারও কিছু পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট ট্যাক্স বসানোর সমালোচনা করেন বিএনপি এ নেতা। জয়নাল আবেদিন ফারুক সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্য পণ্যকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। সাইড মুঠের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের 3 তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। শীতের সবজির দাম কমলেও নাগালের বাইরে চলে যাচ্ছে মাছ, মাংস, তেল ও চালের। ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে হু হু করে। বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই সয়াবিন তেলের, সেই অজুহাতে বাড়ছে দাম। এদিকে মাছ ও মাংসের বাজারও চড়া। ক্রেতারা বলছেন সরকার কোনোভাবেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরে উঠেছে বাজার, দামও কম। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। তবুও হাসি নেই ক্রেতার মুখে। শীতকালীন যে সবজিটা আছে মোটামুটি আপনার 50-এর নিচে সব সবজি। বাজার দর এখন শীতকালীন সবজি হিসাবে এখন একটু সীমিতের ভিতরে আছে আর কি। সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ভরা মৌসুমে বেড়েছে সব ধরনের চালের দাম। শুধু চাল নয়, বাজারে আকাল পড়েছে সয়াবিন তেলেরও। সেই সুযোগে বেড়েছে দাম। এখন বড় মৌসুম, এখন অগ্রণী সিজন, এখন চালের দাম থাকবে কম। এখন বাড়ার কারণ হলো কোম্পানিরা চাল কিনা গোডাউনজাত করে রাখে, বাজার ছাড়ে না, এই জন্য চালের দামটা বাড়ছে। পর্যাপ্ত পরিমাণে চাল উৎপাদন হচ্ছে, চালগুলো কোথায় গেল? এই ধানগুলো কারা মজুত করলো? এগুলো সরকার খতিয়ে দেখা দরকার, এখন ব্যবস্থা নেওয়া দরকার। তা নইলে এই দেশ এইভাবে চলতে পারে না। কোম্পানি যারা আছে তারা তেল ঠিক মতো দিচ্ছে না চাহিদা অনুযায়ী। ধরেন আমার দরকার দৈনিক 5 কার্টুন, আমাকে দিচ্ছে 1 কার্টুন। এখন ক্রেতা এসে বাজারে বিক্রেতার সাথে হয়রানি হচ্ছে। স্বস্তি নেই মাংসের বাজারে, সেখানে আরেক দফা বেড়েছে মাছ ও মুরগির দাম। এখন শীতের সময় তো ওগুলো পাওয়া যায় কম, তাছাড়া চিংড়ি মাছটা বাদে অন্যান্য মাছ সব মাছের দামই স্বাভাবিক আছে আগের মতোই। বাড়ার কারণ হলো
শীতকালে বাচ্চা হয় না, ওই যে মুরগি বাচ্চা খামার নামাইলে রোগা ধরে যায়, মুরগি সংকট পড়ে যায়, এই কারণে মুরগিটা আমদানি কম। মুরগি মাংস ওগুলো তো দাম তো বাড়ছে, খালি সবজি সস্তা হলে তো হবে না, সবগুলোতে নিয়ন্ত্রণ আসতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ সাধারণ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ঝিনাইদহ যশোর মহাসড়কের 31 কিলোমিটার জুড়ে স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। মেরামতের বদলে ইট দিয়ে ভরাট করায় চরম ভোগান্তিতে পৌঁছে গেছে জনগণ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত রাস্তায় মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইট বিছানো পথ দেখে মনে হবে এটা কোনো ইউনিয়ন পরিষদের রাস্তা, কিন্তু না, এটা ঝিনাইদহ যশোর আঞ্চলিক মহাসড়কের চিত্র। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী অংশের 31 কিলোমিটার রাস্তার পিচ উঠে গেছে সেই কবে। ছোট বড় গর্ত আর ধুলার অত্যাচারে চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমাদের এই বিশ্ব রোডে জীবনে কোনদিন আমরা সলিং দেখিনি। এই সলিং হওয়ার কারণে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। রাস্তা ভাঙে চুরে নষ্ট হয়ে গেছে, রাস্তায় চলাচলের অনুপযোগী। রাস্তার দুর্ভোগের কারণে, ভাঙাচুরের কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, এতে আরো মানুষের যানজট বাড়ছে। আমাদের গাড়ির পাতি ভেঙে গেল রাস্তা আর কি, মানে কয়েকদিন আগে আমার 5টা পাতি ভেঙেছে। চলাচলের জন্য মাঝে মাঝে দায়সারা মেরামত করা হলেও তা কোনো কাজে আসছে না। অতিরিক্ত ধুলার কারণে অসুস্থ হয়ে পড়ছেন যানবাহনের যাত্রী ও সড়কের দুপারের বাসিন্দারা। এখানে আমরা 4 দোকানে বসতে পারিনি, ধুলো বালির জন্য ব্যয় আমারও বেশি হচ্ছে। ডাক্তারের কাছে যাচ্ছিলাম, সে মাজায় এমন লাগালে এগুলো, আর একটা গাড়ি সামনেতে উল্টেই গেল। আমরা চাই দ্রুত ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হয়। মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণে কাজ করছে উই কেয়ার প্রকল্প। চলাচল স্বাভাবিক করতে আরো মাসখানেক সময় লাগতে পারে বলে জানালেন প্রকল্প কর্মকর্তা। আমাদের এখানে মূলত 3 ধরনের স্পট আছে। একটা হচ্ছে যেগুলো বড় স্পট, সেগুলো আমরা সলিং এবং এইচবিবি, যেটা ইটের এইচবিবি দিয়ে মেরামত করে দিয়েছি। আর ছোটগুলা যেগুলো পট হোলস, সেগুলো আমরা বিটুমিনাস কাজ করে করেছি যেগুলা। আর এখন হচ্ছে বাকিগুলা চলমান আছে। তা আমার ধারণা হয়তো 1 থেকে 1.5 মাসের ভিতরে এটা মোটামুটি রাস্তাটা একদম ভালো পর্যায়ে চলে আসবে। মানুষের জীবনের এই ভোগান্তি দূর করতে সড়ক দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট তুলে ধরে এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক। ডাক্তার জাহিদ হোসেন জানান, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বেগম জিয়া। এ সময় আবারও দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান তিনি। চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। উনি অ্যাকচুয়ালি লিভার ডিজিজ, কিডনি ডিজিজ এবং হৃদরোগের সমস্যা, সেই সাথে ওনার দীর্ঘদিনের অস্টিওআর্থ্রাইটিস, ওনার বয়স এবং সবকিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন দেশের চেষ্টা করেছি। শেখ হাসিনা সহ তার পরিবারের দুর্নীতির খবর এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনের সাবেক ছাত্রদল নেতা ATM খালেদ এর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হলেও তিনি কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন এমন প্রশ্ন তোলে রিজভী। বাংলাদেশের মানুষের মতামতের বিপক্ষে অবস্থান নিয়ে ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা। শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র, সে চিত্রে আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। তাই আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে 2টি পাসপোর্ট, সেই 2টি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না।
বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। এই নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তারা বলছে দ্রুত নির্বাচন দিলে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার মান আরও বাড়বে। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছে দ্রুত নির্বাচন হলে ছাত্র সংসদ নেতাদের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারবেন তারা। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে ও লেখাপড়ার মান বাড়বে বলেও আশা তাদের। আমরা চাচ্ছি যে একটা নতুন র্যাগিং ফ্রি, কোনো বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে উঠুক। এই জন্য আমরা চাই একটা নতুন সুন্দর জাকসু কমিটি গঠন হোক। আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং শিক্ষার্থীদের নিয়ে ভাববে। বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে চাপ দিয়ে আসছিলেন তারা। নির্বাচন হলে ক্যাম্পাসের র্যাগিং বন্ধ করা সহ ইতিবাচক নানা পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে সমস্ত চাহিদা রয়েছে, তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে তাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে, তাদের হাতে হাত মিলিয়ে জাকসুর প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলো করবেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় খুশি শিক্ষকরাও। ছাত্রদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে এক ধরনের অতীতে দৌরাত্ম্য সৃষ্টি হয়। এখন আমরা সেই রকম ধারাবাহিকতাটা চলবে আশঙ্কা করি। এই কারণে আমি মনে করি জাকসু ইলেকশনটা হওয়াটা প্রয়োজন। নির্বাচন দ্রুত হলে ছাত্র সংসদ নেতাকে অভিভাবক হিসেবে পাবেন শিক্ষার্থীরা, জানান বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি দেখতে চাই এবং শিক্ষার্থীরা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকারের কথা বলবে, শিক্ষার্থীদের যা পাওয়া না পাওয়ার কথা সেগুলো বলবে। জাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান। এরপর আন্দোলনের মুখে গেল বছর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়। 10 জানুয়ারি প্রকাশ হয় খসড়া ভোটার তালিকা। ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিকার ভালো সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দাবির প্রেক্ষিতে যেন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিত্ব যেন নিশ্চিত করা হয়। সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করছে এবং সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ দিয়েছে। সর্বশেষ 1992 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের সময় 3 ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাতে মহানগরীর উপশহরে পুলিশ ফাঁড়ি কাছ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহী কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জিম নগর ভবনের সামনে ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেনকে ছাত্রলীগের সদস্য অভিযোগে তুলে নিয়ে যায় ভুয়া সমন্বয়করা। এ সময় তার কাছে 1.5 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ভুয়া সমন্বয়কদের পরিচয় বের করে তাদের আটক করে পুলিশের সোপর্দ করে। কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হল 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রাজধানী ঢাকা সহ দেশের মোট 19টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের MBBS ভর্তি পরীক্ষা। এতে অংশ নেয় 1,35,261 জন শিক্ষার্থী। কোটা সহ মেডিকেলে মোট আসন রয়েছে 5,380টি। আসন প্রতি লড়ছেন 25 জন শিক্ষার্থী। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় কেন্দ্রগুলোতে পরিদর্শক ছিলেন চিকিৎসকরা এবং কেন্দ্রের দায়িত্বে ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ কিংবা অধ্যাপকগণ। অন্যবারের তুলনায় এবার ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র তুলনামূলক সহজ হয় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অতিথি পাখির কলতানে মুখরিত লক্ষ্মীপুরের জনেশ্বর দিঘি। দিনভর পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ সবাই। স্থানীয়রা ছাড়াও পাখি দেখতে ভিড় করছেন দূর থেকে আসা দর্শনার্থীরা। পাখির সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে কাজ করছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের এই দিঘিতে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির। কয়েক হাজার মাইল দূর থেকে আসা এসব পাখি মোহনীয় করে তুলেছে প্রকৃতি ও পরিবেশ। দিঘির আশপাশ এখন অতিথি পাখির নির্ভয় বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে।
এসব পাখির দল বেঁধে উড়াউড়ি আর ডুব সাঁতারের মুহূর্ত মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের মনে। পানিতে প্রায় অর্ধশতাধিক বাঁশ ফেলে পাখিদের বসার ব্যবস্থা করে দিয়েছেন দিঘির ইজারাদার। এলাকাবাসীর পক্ষ থেকে যাদের পুকুরটি আছে তারা পাখির জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, যাতে তারা বসতে পারে। আসার পর আমাদের এখানের লোকজন আমরা সচেতন আছি যেন কোনো মানুষ এটা ক্ষতি না করতে পারে। আজকে কয়েক বছর থেকে আমাদের এখানে আসি, আমাদের এখানে এলাকার লোকজন কেউ ডিস্টার্ব করে না। আমি এরা এখানে আসি, বসে সারাদিন থাকে, আবার সন্ধ্যা হলে চলে যায়, রাত্র প্রভাত হওয়ার আগেই আবার এখানে আসি অবস্থান নেয়। আমাদের এলাকার স্থানীয় যারা মানুষ সবাই এগুলোকে আসলে পাহারা দিয়ে, বা কেউ যদি শিকার করতে না পারে, ডিল যেহেতু না মারে, সবাই এগুলো পাহারা দিয়ে রাখে আর কি। এসব পাখি শিকার বন্ধ ও এলাকাটিকে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় কিনা এ নিয়ে কাজ করছে প্রশাসন। যাতায়াতের রাস্তাটি সুগম নয়, তো এটি আসলে পর্যটনের ক্ষেত্রে একটি বড় বাধা। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটি ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পাখির কলকাকুলিতে ভরে থাকে জনেশ্বর দিঘির দুর্গম এই এলাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট ইসিটি ও সেন্ট থমাস চার্চের যৌথ উদ্যোগে নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মগবাজারে সেন্ট থমাস চার্চ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সেন্ট থমাস চার্চের সিনিয়র নেতা জর্জ বিনিময় রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ইসিটি বোর্ড সদস্য বিশপ সাইমন বারুই এবং ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্টের ট্রেজারার জন সুশান্ত বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্টের চেয়ারম্যান রেভারেন্ড ইম্যানুয়েল মল্লিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিল্টন বিশ্বাস। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টাঙ্গাইলে 3 দিন ব্যাপী লোক সাংস্কৃতিক ও পিঠা উৎসবের শেষ দিন আজ কালচারাল রিফরমেশন ফোরামের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে চলা এ উৎসবে 42টি স্টল অংশ নেয়। ভাপা পিঠা, দুধের পিঠা, নকশি, চিতই, পাটিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠা সহ বাহারি সব পিঠার সমারোহ রয়েছে মেলায়। এছাড়া ঐতিহ্যবাহী লাঠি খেলা, মেয়েদের হাডুডু খেলা ও বায়োস্কোপ প্রদর্শনের পাশাপাশি গ্রামীণ নানা আয়োজন উপভোগ করছেন দর্শনার্থীরা। এই পিঠা উৎসবের মূল আকর্ষণ ঢেকিতে চিরা কোটা ও মুড়ি ভাজা। পিঠা কিভাবে তৈরি হয় সেটাও সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন মেলায় আগতরা। আয়োজকরা জানায়, হারিয়ে যাওয়া গ্রামের লোকজ সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় ইসরায়েলি বর্বর হামলা থামছেই না। গেল 24 ঘন্টায় এসব হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে আগামী রোববার গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় এই চুক্তি অনুমোদন হওয়ার আগেই হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে, এমন অভিযোগ তুলে মন্ত্রিসভার বৈঠক স্থগিত করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর। তবে ওই অভিযোগ নাকচ করে দিয়ে এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে অঙ্গীকারবদ্ধ হামাস। ওদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, মূলত অভ্যন্তরীণ চাপেই চুক্তি অনুমোদনের বিষয়টি ঝুলিয়ে দিয়েছেন নেতানিয়াহু। তার জোট সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগের হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেওয়া হলে ইসরায়েলে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সারা দেশে 1988 সালে এসএসসি পাশ করাদের সংগঠন আমরা 88 মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বাৎসরিক মিলন মেলায় সারা দেশ থেকে আসা বন্ধুরা অংশ নেন। মেগা মিলন মেলা 25 নামের এ আয়োজনে 1988 সালে এসএসসি পাশ করা যুগ্ম সচিব, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী সহ সব বন্ধুদের উপস্থিতিতে দিনটি বর্ণময় হয়ে ওঠে। এতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা সঙ্গীত পরিবেশন করেন। এখন পার্ট এক্স খেলার খবর।
চট্টগ্রামে বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দুর্বার রাজশাহী। ইনিংসে শুরু করতে নেমে প্রথম 2 ওভারে 24 রান সংগ্রহ করেন মোহাম্মদ হারিস এবং জিসান আলম। 6 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলে 6 আছে রাজশাহী। অন্যদিকে 2 জয় পেলেও রান রেটে এগিয়ে থাকে 5 সিলেটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এনামুল হক বিজয়ের দলের রান 2 উইকেটে 63 রান। রাজধানী কুর্মিটোলায় শুরু হয়েছে 51তম আগা খান গোল্ড গলফ ক্লাব টুর্নামেন্ট 2025। 3 দিন ব্যাপী এই আয়োজনে দেশি বিদেশি সদস্য সহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় 500 গলফার অংশ নিচ্ছেন। সকালে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান টুর্নামেন্টে উদ্বোধন করেন। এসে উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান অবসরপ্রাপ্ত সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্লাব সংশ্লিষ্টরা। আগামী শনিবার সন্ধ্যায় ক্লাবের ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির দ্বন্দ্বে স্থবির বিদ্যুৎ সেবা কার্যক্রম, শিল্প উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা জ্বালানি বিশেষজ্ঞদের। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ সহ্য করবে না, হুঁশিয়ারি জয়নাল আবেদিন ফারুকের। নিত্যপণ্যকে সাধারণ মানুষের নাগালে আনার তাগিদ। নাগালের বাইরে চলে যাচ্ছে মাছ, মাংস ও চালের দাম। সরবরাহ কম থাকার অজুহাতে সয়াবিন তেলের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।